ওং নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে হরিদাস বিহারী দাস দেশাই এই পুণ্যাত্মার কথা স্মরণ মনন করব। শ্রীমতী কল্যাণী বন্দ্যোপাধ্যায়, যিনি কলাছড়া হাই স্কুল হুগলির একটি বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে সেবা প্রদান করছেন, তিনি গত সেপ্টেম্বর মাসে 2022 বিশ্ববাণী পত্রিকায় একটি অসাধারণ প্রবন্ধ আমাদেরকে উপহার দিয়েছেন তার সাধনার ফসল হিসাবে, এবং সেখানেই এই স্বামীজির সান্নিধ্যে হরিদাস বিহারী দাস দেশাইয়ের কথা তিনি অনুধ্যান করেছেন। আপনারা এবং আমরা সকলেই জানি যে পত্রাবলিতে হরিদাস বিহারী দাসের কথা বহুবার উল্লেখ হয়েছে এবং স্বামীজি বিভিন্ন পত্রে তার কথা উল্লেখ করেছেন। এই পত্রাবলীর চরিত্রগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখবেন সেটাই যেন একটা সিরিজ অফ লেকচার হয়ে যায়। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত স্বামীজির পরিব্রাজক মানচিত্রে জুনাগড় একটা বিশেষ চিহ্নিত জায়গা, কারণ এই জুনাগড়ে অবস্থানকালেই তার পাশ্চাত্যে যাওয়ার চিন্তা অঙ্কুর লাভ করেছিল। জুনাগড়ে অবস্থানকালে C.H. পান্ডিয়া মহোদয়ের নিকট তিনি একদিন পাশ্চাত্য দেশে যাবার ইচ্ছা কথায় কথায় একটু প্রকাশ করেছিলেন। প্রমথনাথ বসু মহাশয়ের লেখা স্বামী বিবেকানন্দ গ্রন্থে এর উল্লেখ রয়েছে। পরিব্রাজক সন্ন্যাসী স্বামীজি গুজরাটের মাটিতে পদার্পণ করেন 1891 খ্রিস্টাব্দের শেষের দিকে, এবং লিমড়ির রাজা ঠাকুর সাহেব যশবন্ত সিংয়ের পরিচয়পত্রের মাধ্যমেই জুনাগড় রাজ্যের দেওয়ান হরিদাস বিহারী দাস দেশাইয়ের সঙ্গে স্বামীজির প্রথম আলাপ হয় 1892, এবং প্রথম দর্শনেই দুজনের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যান। হরিদাস বিহারী দাস স্বামীজিকে সাদরে তাঁর গৃহে আপ্যায়ন করেন এবং অল্প দিনের মধ্যেই দুজনের মধ্যে নিবিড় সখ্যতা গড়ে ওঠে। জুনাগড় থেকে কয়েকদিনের জন্য স্বামীজি গিরনার পর্বত দর্শন করতে যান এবং সেখানে নির্জন গুহায় তপস্যাতে মগ্ন হয়েছিলেন। ঠিক এই সময় এই হরিদাস বিহারী দাস জুনাগড় থেকে লোক পাঠিয়ে প্রতিদিন স্বামীজির সুখ সুবিধার খোঁজ নিয়েছেন। সেজন্য গিরনার থেকে স্বামীজি চিঠিতে লিখেছিলেন হরিদাস বিহারী দাসকে যে আমার স্বাস্থ্য ও সুখ সুবিধার সংবাদ লইতে আপনি যে একজন লোক পাঠাইয়াছেন, ইহা আপনার অপূর্ব সহৃদয়তা ও পিতৃসুলভ চরিত্রের একটুখানি পরিচয় মাত্র। গিরনার পর্বত থেকে নেমে স্বামীজি জুনাগড় থেকে ভুজ রাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং বিদায় নেওয়ার সময় হরিদাস ভুজের রাজকর্মচারীদের জন্য পরিচয়পত্র দিয়েছিলেন। ভুজ রাজ্যের তীর্থস্থানগুলো ভ্রমণ করে স্বামীজি আবার জুনাগড়ে ফিরে আসেন এবং জুনাগড়ে কয়েকদিন কাটিয়ে তিনি ভেরাওয়াল অর্থাৎ প্রভাস যান। ভেরাওয়ালে কয়েকদিন কাটিয়ে আবার তিনি জুনাগড়ে ফিরে আসেন এবং শেষবারের মতন জুনাগড় ত্যাগ করে হরিদাসের দেয়া পরিচয়পত্র নিয়ে তিনি পোরবন্দরে উপনীত হন এবং গুজরাটের অন্যত্র পরিভ্রমণ করেন। বলা যায় স্বামীজির গুজরাট ভ্রমণের কেন্দ্রস্থল ছিল জুনাগড়, আর হরিদাস বিহারী দাসই ছিলেন এই কেন্দ্রের মূল আকর্ষণ। হরিদাসের আমন্ত্রণে তাঁর জন্মস্থান নাড়িয়াদে পর্যন্ত স্বামীজি গেছেন এবং হরিদাসের অনুপস্থিতিতেও তাঁর নাড়িয়াদের অট্টালিকায় স্বচ্ছন্দে তিনি কালাতিপাত করেছেন। চিঠিতে লিখেছিলেন স্বামীজি, আপনার ভাইদের কথা কি আর বলবো, আপনার ভাইদের যেমনটি হওয়া উচিত তাঁরা ঠিক তাই। আমার সমস্ত পরিব্রাজক জীবনে এমন পরিবার তো আর দেখলাম না। অদ্ভুত, স্বামী বিবেকানন্দ এই সার্টিফিকেট দিচ্ছেন। দেখুন,
এই যে ভাইরাও সব এক সুরে যেন বাঁধা, সেজন্য স্বামীজি বলছেন, আমার সমস্ত পরিব্রাজক জীবনে এমন পরিবার তো আর দেখলাম না। 1893 খ্রিস্টাব্দের শেষের দিকে হরিদাস বিহারী দাসও কলকাতায় এসছেন এবং স্বামীজির পূর্বাশ্রম দর্শন করেছেন। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে সাক্ষাৎকার করেছেন এবং বীর মাতার বেদনা তাকে এতটাই স্পর্শ করেছিল যে সংসার ত্যাগের জন্য তিনি স্বামীজিকে অভিযোগও করেছেন। শ্রদ্ধার সঙ্গে স্বামীজি তাঁর সেই অভিযোগ খণ্ডনও করেছিলেন, ব্যক্ত করেছিলেন যে স্বামীজি একটা বৃহৎ উদ্দেশ্য রয়েছে, সেটা ভারত মাতার যন্ত্রণা দূরীকরণ। জুনাগড়ে থাকাকালীন একসময় হরিদাসকে বিষণ্ণ দেখে স্বামীজি তার কারণ জানতে চান। হরিদাস জানান যে বম্বে গভর্নমেন্ট জুনাগড় দরবারকে চিঠি পাঠিয়েছেন, কিন্তু সেই চিঠির কি উত্তর হতে পারে সেই বিষয় নিয়েই তিনি ভাবিত, কারণ তিনি নবাবের কর্মচারী, আবার অন্য দিক থেকে বোম্বাই গভর্নমেন্ট কর্তৃক নিযুক্ত হয়েছেন। তাহলে উভয় কুল যাতে রক্ষা পায় এমন কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না, তাই তিনি এত বিমর্ষ। বৃত্তান্ত শুনে স্বামীজি ইংরেজিতে চিঠিটির যথাযথ উত্তর লিখে হরিদাস বিহারী দাসকে চিন্তা মুক্ত করেছিলেন। হরিদাস চিঠিটির কোনো পরিবর্তন না করে অবিকল নকল করে বোম্বাই সরকারকে পাঠিয়ে দিলেন এবং বলা বাহুল্য তার কাজ সফল হয়েছিল। গুজরাট ত্যাগের পর হরিদাস বিহারী দাস ও বিবেকানন্দের আর সম্মুখ সাক্ষাৎ ঘটেনি, কিন্তু স্বামীজির প্রভাব তাদের সৌহার্দ্য সম্পর্ককেও ক্ষীণতম শিথিল হতে দেয়নি। সর্বক্ষণ উভয়ের পাশে থেকেছেন, প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যথার্থ বন্ধুর দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং সৌরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে সেই সময় নিজেদের মধ্যে ষড়যন্ত্র হয় এবং হরিদাস বিহারী দাস সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। স্বামীজি সেই সময় তাকে মানসিক শক্তি জুগিয়েছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, ইতিমধ্যে জুনাগড়ে আপনার পথের সমস্ত বাধা হয়তো দূর হয়ে গেছে, অন্তত আমার আশা তাই। আর আমি একথা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে আপনার ন্যায় পবিত্র এবং নিঃস্বার্থ ব্যক্তি, যাহার সমগ্র জীবন অপরের কল্যাণ সাধনেই নিযুক্ত হইয়াছে, তিনি গীতামুখে শ্রী ভগবান যাহাকে ব্রাহ্মী স্থিতি বলিয়া উল্লেখ করিয়াছেন সেই দৃঢ়ভূমিতে অবশ্যই স্থিতি লাভ করিয়াছেন। যে আঘাত আপনি পাইয়াছেন তাহা আপনাকে তাহার সমীপবর্তী করুক, যিনি ইহলোকে এবং পরলোকে একমাত্র প্রেমের আস্পদ। আমেরিকায় স্বামীজি যখন সমস্যার সম্মুখীন হয়েছেন তখন হরিদাসও বন্ধুর মতন কাজ করেছেন এবং এই হরিদাস বিহারী দাসের জীবন প্রবাহ ছিল শৃঙ্খলা পরায়ণ, মেধাবী ছাত্র, ন্যায়পরায়ণ বিচারক এবং দরদী শাসক ও পরম ভক্তের এক মিলিত স্রোত। হরিদাস বিহারী দাস জন্মগ্রহণ করেন 1840 খ্রিস্টাব্দের 29 জুলাই মধ্য গুজরাটের ছোট্ট একটি শহর নারিয়াদের বিখ্যাত অট্টালিকা নারিয়াদ কি হাভেলিতে। বাবা ছিলেন রায় বাহাদুর বিহারী দাস দেশাই ওরফে ভাউসাব দেশাই ও মা হেতাবা দেশাই। এদের 5 পুত্র এবং 1 কন্যার মধ্যে হরিদাস বিহারী দাস দেশাই ছিলেন জ্যেষ্ঠ পুত্র। মুঘল যুগ থেকে তাঁর পূর্বসূরীরা বংশ পরম্পরায় দেশাই পদের স্থায়িত্বে থেকে গেছেন। বালক হরিদাসের প্রারম্ভিক শিক্ষা শুরু হয় এক ব্রাহ্মণের পাঠশালায়। সেখানে গুজরাট এবং সংস্কৃত উভয় ভাষারই পাঠ লাভ করেন। পরে তাঁর পিতা গুজরাটি বিদ্যালয় স্থাপনের জন্য গৃহদান করলে সেই বিদ্যালয়ে হরিদাস প্রথাগতভাবে প্রাথমিক শিক্ষা লাভ করেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত হলে 11 বছর বয়সে হরিদাসকে ইংরেজি শিক্ষা লাভের জন্য আহমেদাবাদের স্কুলে নিত্য ঘোড়ার পিঠে চড়ে যাতায়াত করতে হতো। ছাত্রাবস্থা থেকেই তার মেধার পরিচয় পাওয়া যায় এবং বিদ্যালয় শিক্ষা সমাপ্ত হলে আইন নিয়ে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পঠন পাঠন করেন। এই জুনাগড় রাজ্যের দেওয়ানের কর্মভার গ্রহণ করার আগে হরিদাস বিহারী দাস সৌরাষ্ট্রের অধীনে থাকা 3টি রাজ্যে অত্যন্ত সফলভাবে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। 1870 খ্রিস্টাব্দ থেকে 1876 খ্রিস্টাব্দ এই 6 বছর তিনি ভাবনগর রাজ্যের প্রথমে ডেপুটি জজ
ও পরে সহকারী জজের পদে আসীন ছিলেন। পরবর্তী 6 বছর অর্থাৎ 1876 থেকে 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথমে ওয়াদওয়ান ও পরে ওয়াংকেনারের প্রশাসকের পদে নিযুক্ত ছিলেন। ওয়াংকেনারের রানী অধস্তন কর্মচারীদের সাথে যোগসাজশ করে রাজকোষের বিপুল অর্থ ব্যয় করতে থাকলে দেওয়ান হরিদাস বিহারী দাস রানীর ব্যয়বাহুল্যে রাশ টানেন এবং রাজকোষের অর্থ নিয়ন্ত্রণে আনেন। এবং হরিদাসের প্রশাসনিক দক্ষতা ছিল অভিনব। রাজা কেশরী সিংজি ইদারের নবর অভিষিক্ত রাজা 1882 খ্রিস্টাব্দে তাঁকে ইদার রাজ্যের দেওয়ান পদে নিয়োগ করেন। এখানেও তিনি ইদারের রাজস্ব বৃদ্ধি, 2টি নতুন গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন, হাসপাতালের মান উন্নয়ন ঘটান এবং রাজা কেশরী সিংজি তাঁর এই কার্যধারায় মুগ্ধ হয়ে তাকে একটি গ্রাম উপহার দেন এবং তার বেতন বৃদ্ধি করেন। 1883 খ্রিস্টাব্দ থেকে টানা 10 বছর মোহাম্মদ রাহাদুর খানজি তৃতীয় এবং নবাব মোহাম্মদ রসুল খানজির শাসন আমলে জুনাগড়ের দেওয়ানের কার্যভার দায়িত্বের সঙ্গে তিনি বহন করেন এবং তার যে প্রশাসনিক দায়িত্বভার সেটি ছিল দেখার মতন। তাকে কোনো নবাবই ছাড়তে রাজি হননি। তিনি একটু ছুটি চেয়েছিলেন, অনিচ্ছা সত্ত্বে 1 বছরের জন্য ছুটি দিয়েছিলেন নবাব রসুল খানজি। এবং এই হরিদাস বিহারী দাসের ছিল ধর্মচেতনা অতুলনীয়। এক ভবঘুরে সন্ন্যাসীকে তিনি আশ্রয় দেন। দক্ষ প্রশাসক হওয়ার সাথে সাথে তিনি ছিলেন ধর্মের প্রতি আস্থাশীল। ঝঞ্ঝাটের মধ্যে থেকেও কন্যার বিবাহ অনুষ্ঠানের প্রাক্কালে সন্তানের মঙ্গল কামনায় তিনি গিরনার পর্বতে পুজো দিতে যান এবং সেখানে মকরানা গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হয়েও নিজেকে রক্ষা করেন। এবং স্বামীর বিপদমুক্তির স্বস্তিতে হরিদাসের স্ত্রীর বাসনা হয় তার সাথে গিরনার পর্বতে তীর্থে যাবেন। এই যাত্রাপথে পালথার চটিতে এক সাধুর দেখা পান। ভক্তিভরে সাধুকে প্রণাম করেন এবং সাধুটি সন্তুষ্ট চিত্তে তাঁদের মনের বাসনা পূর্ণ করবার জন্য বর দিতে চান। হরিদাস বলেন যে তার সততার জীবনই তার কাছে বড় আশীর্বাদ, তাই আলাদা করে বর প্রার্থনা করার মতো কিছু নেই। তার স্ত্রী সাধুকে জানান তাদের 3 কন্যা, সকলেই বিবাহিত, তাই তিনি পুত্র সন্তান লাভ করতে চান। সাধু তাকে 2টি রুদ্রাক্ষ দেন এবং আশীর্বাদ করেন যে তাদের 2টি পুত্র সন্তান হবে, যাদের নামকরণ করা হবে সাধু ও সন্ত। আশীর্বাদ ফলেছিল। 1889 খ্রিস্টাব্দে এবং 1892 খ্রিস্টাব্দে হরিদাস বিহারী দাস দেশাইয়ের 2টি পুত্র হয়। তাদের নামকরণ করা হয়েছিল সাধুরাম ও সন্ত দাস। পরে পারিবারিক রীতি মেনে তাদের নামকরণ করা হয় প্রভু দাস এবং পরমানন্দ দাস। তীর্থযাত্রীদের গিরনার পর্বতে আরোহণ করার ক্লেশ লাঘব করার জন্য হরিদাস পর্বত গাত্রে 12,000 ধাপ নির্মাণ করেছিলেন এবং এই প্রকল্পে তিনি রাজকোষের অর্থ ব্যয় না করে নিজের দায়িত্বে একটা লটারি করে প্রায় 3 লক্ষ টাকা সংগ্রহ করেন এবং তার সুদ থেকেই এটি করেছিলেন। তার মানে বুঝতে পারছেন তার অন্তরের অন্তঃস্থল থেকে ছিল এই ভারতীয় সাধু সন্তের প্রতি ভালোবাসা এবং সেবা। আসলে সেবা ছাড়া মানুষের জীবনে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে না। অন্য পথে যে হয় না তা নয়, হয়, কিন্তু সেবার দ্বারা খুব তাড়াতাড়ি হয়। 1892 খ্রিস্টাব্দে স্বামীজির জুনাগড় ভ্রমণকালে হরিদাস বিহারী দাস 51 বছরের প্রৌঢ়। তরুণ সন্ন্যাসীর থেকে তিনি 23 বছরের বড়, কিন্তু স্বামীজি তাকে পিতৃপ্রতিম মনে করতেন এবং দেওয়ানজি সাহেব বলে সম্ভাষণ করতেন। এবং হরিদাসের ব্যবস্থাপনায় প্রতিদিন সন্ধ্যাবেলায় তাঁর গৃহে আলোচনার আসর বসেছে। সেই আলোচনায় প্রায় দীর্ঘ রাত্রি হয়ে যেত এবং প্রায় 2 বছর ধরে হরিদাস বেদান্ত পাঠে ব্রতী হয়েছিলেন। দেওয়ান হরিদাসের জীবনে আধ্যাত্মিক স্রোত যেন নতুনভাবে প্রবাহিত হয়েছিল। রাজকার্য থেকে তিনি যখন অবসর নিতে চান, নবাব রসুল খানজি তাতে সম্মত হননি। হরিদাস করুণভাবে বলেছিলেন, দয়া করে আমাকে অব্যাহতি দিন, যে কটা দিন বাকি আছে ঈশ্বরের সেবায় যেন সেগুলো নিয়োগ করতে পারি। স্বামীজির সঙ্গে তার সখ্যতা তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং পরে কর্মসুবাদে কলকাতায় এলে
হরিদাস বিহারী দাস আলমবাজার মঠে এসে স্বামীজির গুরু ভাইদের সঙ্গে দেখা করেন। নিউ ইয়র্ক থেকে পরবর্তীকালে হরিদাসের ভ্রাতুষ্পুত্র গিরিধারী দাস মঙ্গলদাস বিহারী দাস দেশাইকে স্বামীজি লিখেছিলেন, আপনার পিতৃব্য মহাত্মা ছিলেন, তার সমগ্র জীবন দেশের কল্যাণে উৎসর্গীকৃত। আশা করি আপনারা সবাই তাঁর পদাঙ্ক অনুসরণ করবেন। তিনি একজন দৃঢ়নিষ্ঠ উন্নত চরিত্র বন্ধু ছিলেন। তাকে হারিয়ে ভারতের খুব ক্ষতিই হলো। 1896 খ্রিস্টাব্দে 17 জুন নাড়িয়াদ কি হাভেলিতে সাময়িক অসুস্থতায় হরিদাস বিহারী দাসের জীবনাবসান ঘটে। তার মৃত্যুতে নাড়িয়াদ সহ সমস্ত জুনাগড়ে শোকের ছায়া নেমে আসে এবং সবাই বেসরকারি প্রতিষ্ঠান, বাজার, সরকারি অফিস, কলেজ, দোকান সব বন্ধ ছিল তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এবং দেশের বিভিন্ন সংবাদপত্রে তার মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছিল। এবং হরিদাস বিহারী দাসের প্রয়াণের 126 বছর পরেও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত নাড়িয়াদ কি হাভেলি স্বমহিমায় বিরাজিত। বিশাল এই হাভেলির যে কক্ষটিতে স্বামীজি অল্প কাল বাস করেছিলেন বা অবস্থান করেছিলেন, সেটিতে স্বামীজির ব্যবহৃত জিনিসপত্র রক্ষিত আছে এবং কক্ষটির সামনে স্বামীজির ছবি লাগানো আছে। 2022 সালের সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী সেখানে বসবাস করেন হরিদাস বিহারী দাসের প্রপৌত্র বীরুভাই দেশাই এবং অনুপভাই দেশাই। স্বামীজির সান্নিধ্যপুত হরিদাস বিহারী দাস দেশাইয়ের বংশধর হিসাবে তারা নিজেদের আশীর্বাদ ধন্য বলে মনে করেন এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে তারা নিজেদের ব্যাপৃত রেখেছেন। সত্যি সত্যি এই হরিদাস বিহারী দাস দেশাই স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসা এমনই এক চরিত্র, যে চরিত্রের কথা আমরা স্বামীজির চিঠিপত্রের মধ্যে পাই, কিন্তু এত ডিটেলসে আমরা পেলাম এই বিশ্ববাণীর কল্যাণে। এবং বেহালা নিবাসী শ্রী রাজীব কর মহাশয় নিয়ত এই বিশ্ববাণীর, যেটি আমাদের বেদান্ত মঠ, রামকৃষ্ণ বেদান্ত মঠের মুখপত্র, সেটি আমাকে সরবরাহ করেন এবং তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। এবং এই ধরনের যে গবেষণামূলক কাজ হয়ে চলেছে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে, কারণ অনন্ত ভাণ্ডার, এই ভাণ্ডারের কোনো শেষ নেই। আমাদেরকে শুধু শর্তহীনভাবে ভালোবেসে এই কাজ করে যেতে হবে। ভিখারির ভালোবাসা ভালোবাসা নয়, আসল ভালোবাসা যে কোনো কিছু না চেয়ে শুধু দিতে জানে। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই পরিসমাপ্তি। এবং আগামী বাংলা নববর্ষে আমাদের সেবাযজ্ঞ, তাতে অংশগ্রহণ করার জন্য আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ রইল। মহতী এই সেবাযজ্ঞে আপনারা যদি সঙ্গে থাকেন, তাহলে এই সেবা পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 9432202175 এই নাম্বারে রাত্রি 9টার পর ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।